সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। ভালো আছেন সবাই, সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় চাঁদাবাজির হাতবদল ও প্রশাসনের ভূমিকা। চাঁদাবাজির হাতবদল ও প্রশাসনের ভূমিকা এই বিষয়ে এবং সমসাময়িক আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়ে আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব, রাজনীতি বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান। ধন্যবাদ আপনাকে স্বাগত। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আপনাকে স্বাগত। কেমন আছেন রাকিব? জি ধন্যবাদ, ভালো আছেন। আমরা শুরুতে বলেছি চাঁদাবাজির হাতবদল এবং প্রশাসনের ভূমিকা। প্রশাসনের ভূমিকা, আপনি প্রশাসনে ছিলেন, আপনার সাথে কথা বলতে পারবো, আশা করি ভালোই কথা হবে। চাঁদাবাজির হাতবদল, চাঁদাবাজি বাংলাদেশে আছে, ছিল, থাকবে হয়তো। চাঁদাবাজি কমে গেলে দ্রব্যমূল্য কমে, এরকম একটা খবর আমরা দেখেছি নতুন পট পরিবর্তনের পরে। কিন্তু আবার দ্রব্যমূল্য ও মোটামুটি আগের জায়গায় চলে এসেছে। বিভিন্ন জায়গায় যারা নিয়ন্ত্রণ করতেন সেই সময় সরকার দলীয়, এখন অন্য কেউ সরকার দলের নামে বা অন্য কোনো দলের নামে কেউ কেউ নিয়ন্ত্রণ করছেন হাট, ঘাট, বাজার, স্টেশন, বাস স্টেশন, লঞ্চ টার্মিনাল, সব বিষয়ে আলোচনা করব। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আর প্রশাসনের ভূমিকা বিষয়ে আরেকটা বিষয় আপনার সাথে একটু শুনতে চাইব। ডিসিদের নিয়োগ দেওয়া হয়েছে 26 এরপরে সচিবালয়ে আমরা একটা হট্টগোলের ভিডিও ভাইরাল হতে দেখেছি। আপনি ধন্যবাদ আপনাকে। প্রথমে যেহেতু চাঁদাবাজের হাত বদল বলছেন, মানে রদবদল হাত বদল, এটা এখনকার একটা মানে ব্যবস্থা। তো ওখানে রদবদলটা নিয়ে পরে আলোচনা করি আর হাত বদল নিয়ে আগে আলোচনা করি। আপনি যেটা বলছিলেন যে চাঁদাবাজি ছিল, আছে, থাকবে, হয়তো ওই থাকবে জায়গাটা নিয়ে এখন আমাদের একটু আলোচনা করা দরকার। এই যে থাকবে, এটা আমরা কেন ধরে নিচ্ছি? এটা না থাকার জন্যই তো এই যে হাজার ছাত্র জনতা, সাধারণ মানুষ রক্ত দিল। মানে এই অনেকগুলো কারণের মধ্যে এটাও তো একটা কারণ ছিল যে দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং এমন কোনো জায়গা ছিল না যেখানে চাঁদাবাজি হতো না। সমস্ত জায়গায় আপনি কিছু উল্লেখ করেছেন যে যেসব জায়গায় চাঁদাবাজি, দখল, আপনার আইন না মানা, জোর করে মানুষের কাছ থেকে মানুষকে বন্দি করে টাকা আদায় করা, জিম্মি করে টাকা আদায় করে, এগুলো ছিল, আছে। এটা বন্ধ করতে হবে। থাকবে না মানে একেবারেই 100% যে জিরো টলারেন্স নামে একটা জিনিস আছে, ওটা আমি আসলে বিশ্বাস করি না এই জন্য যে জিরো টলারেন্স আসলে কিছুতে হয় না, পৃথিবীর কোথাও হয়নি জিরো টলারেন্স। আমি মনে করি একটা থ্রেশহোল্ড, যে আপনি 90%, 95% ক্ষেত্রে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, এটা জাতির জন্য, মানুষের জন্য এটা ভালো। তো রদবদলটা কেন হলো? যে এক সময় যারা চাঁদা তুলতেন, চাঁদাবাজি করতেন, তারা হঠাৎ করে ওই জায়গাটা ফাঁকা করে দিলেন, মানে ওনারা থাকলেন না, পালিয়ে গেলেন। তো পালিয়ে যাওয়ার ফলে ওই যে ছোটোবেলায় শূন্যস্থান পূরণ করতাম না আমরা, এটা মানে অনেক শূন্যস্থান পূরণ করতে হয়েছে, মাঝখানে ড্যাশ দেওয়া থাকে, তো ওই জায়গাটা তো শূন্য থাকবে না, সুতরাং ওটা পূরণ হয়ে গেছে। কাদের দ্বারা পূরণ হয়ে গেছে এটাও কিছু কিছু খবর আসছে। আমি এদেরকে ব্যক্তিগতভাবে আমি মনে করি, বা একজন নাগরিক হিসেবে মনে করি, চাঁদাবাজ বা এই যে আইন শৃঙ্খলা যারা নষ্ট করে, যারা নৈরাজ্য সৃষ্টি করে, যারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে যুক্ত হয়, অপরাধ করে, লুটপাটের সাথে থাকে, তাদের আসলে কোনো দল নেই। এবং আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু এই কথাগুলো বলে যে তারা কোনো দলের না, আইন সকলের জন্য সমান, বাট আমরা প্রয়োগ করতে দেখি না। এখন যেটা হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে এই পরিবর্তনের পরে, 5ই আগস্টের পরে, আমরা চাই যে এই পরিবর্তনটা হোক, যে তাদের কোনো দল নেই এবং তাদেরকে রাজনৈতিক দলগুলোর যদি সাথে তাদের সম্পৃক্ততা থাকে, তাহলে রাজনৈতিক দলগুলো তাদেরকে বের করে দেবে, বহিষ্কার করবে, অথবা তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করবে, অথবা তাদেরকে দলের মধ্যে নেবে না। গণরাজনৈতিক দলগুলোর একটা অসুবিধা আছে, যে গণরাজনৈতিক দল যারা আছে, যাদের অনেক লোক সাপোর্ট প্রয়োজন এবং অনেক মানুষ যোগ দেয়, যেমন ধরেন কারণ বাজার থেকে একটা মিছিল বের করতে হবে, তো ওখানে আপনার দলের 20 জন বা 50 জন সমর্থক আছে, কিন্তু আপনি নেতা, আপনাকে দেখাতে হবে আপনার 500 লোক আছে, তাহলে কারা যাবে এখানে? ওই 20-25 জনের বাইরে আপনাকে লোক কালেক্ট করতে হবে, এবং তখন এই যে দুর্বৃত্তগুলো এই রাজনৈতিক দলের মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করবে এবং তাদেরকে তখন আপনার মূল্য দিতে হবে। এভাবে আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দল যে দুটো ছিল, আছে আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের দল কিন্তু ওই তৃণমূল পর্যায়ের বিভিন্ন পর্যায়ে তাদের দলের মধ্যে কিছু উটকো লোকজন ঢুকে পড়েছে,
যেটা আগে ওবায়দুল কাদের সাহেব বলতেন কাউয়া, মানে অনেক লোকদের হাইব্রিড বিভিন্ন নামে ডাকা হতো। তো এই দুইটা রাজনৈতিক দলে এটা বড় সমস্যা যে তাদের দলের মধ্যে নিচের লেভেলে অনেক লোকজন ঢুকে পড়ে যাদেরকে তারা নিয়ন্ত্রণ করতে পারেন না, এবং তারাই কিন্তু এইসব অপকর্মের সাথে যুক্ত হয়। তো সেখানে এই দল বিএনপির যেহেতু উনি আছেন, আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে পেয়েছি, আপনার কাছ থেকে এই বিষয়ে একটু শুনতে চাই। জি অবশ্যই, যদিও আমি ছাত্র দলের সভাপতি হিসাবে আমার ছাত্র দলের ভূমিকা, তারপর ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতি, সেই বিষয়গুলো বলার জন্যেই মানে প্রস্তুত ছিলাম। তো যা হোক, তারপর যে অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো উঠে এসেছে সেগুলো বলেছেন, তো আমি সেগুলো বলছি। তিনি তার দুটো কথা আমার খুবই ভালো লেগেছে। একটি হলো শতভাগ কখনো নিয়ন্ত্রণ করা সম্ভব না, 90% হলেই সাধারণ জনগণ পুরোপুরি সন্তুষ্টি প্রকাশ করবে, এটি আমিও বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে আমার পার্টিও এটি বিশ্বাস করে। এবং আরেকটি বিষয় তিনি বলেছেন, এটি খুবই ভালো কথা বলেছেন, যে বহিষ্কার আর মামলা, অর্থাৎ চাঁদাবাজ এবং দখলদারদের কোনো দল নেই এটি বলে আমরা বিশ্বাস করি। কিন্তু বিগত 15.5 বছরে এই কালচারটা গড়ে উঠেছে যে তাদের বিরুদ্ধে, এই চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পেত না। এবং আওয়ামী লীগ বিগত 15.5 বছরে কোনো নজির নেই যে তাদের একটা ওয়ার্ড কর্মীকেও বহিষ্কার করেছে, এরকম কোনো নজির আপনি সার্চ করে দেখতে পারেন যে এই চাঁদাবাজি কিংবা এই আপনার দখল করার ইয়েতে বরং স্যার পুরস্কৃত করা হয়েছে। এটি যে শুধুমাত্র তাদের রাজনৈতিক কর্মীদের পুরস্কৃত করা হয়েছে এরকম না, বরং প্রশাসনেও যে পুলিশ সবচেয়ে বেশি বিরোধী দলের নেতাকর্মীদেরকে নির্যাতন করতে পারে তাকে সর্বোচ্চ পুরস্কৃত করা হয়েছে। এই কালচার গড়ে উঠেছিল। এখন 5 আগস্টের পরেই আমরা যদি এখনই সব দাবি করি, এখন যে তার নির্দলীয় নিরপেক্ষ সরকার রয়েছেন এবং তারা চেষ্টা করে যাচ্ছেন যে তাদের সার্বিকভাবে করার জন্য, সেক্ষেত্রে সার্বিকভাবেই আমি যদি আমার ছাত্র দলের কথা বলি, ছাত্রদল সর্বাত্মকভাবে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য যতটা কঠোর হওয়া সম্ভব তার থেকে বেশি আমরা হয়ে গেছি। কিভাবে আমি আপনাদের বুঝিয়ে বলি, তারপর আমি অন্য প্রশ্নে যাচ্ছি। 15.5 বছরে আপনার এত বেশি নির্যাতন অত্যাচার সহ্য করে মামলা হামলা বাড়ি ছাড়া, এখন অনেক জায়গা তাদের দখল ছিল। এখন অনেক ক্ষেত্রে দেখা আওয়ামী লীগের লোকজন সরাসরি দখল করছে, অনেক সময় আওয়ামী লীগের আত্মীয় স্বজন কিংবা একটা কাগজপত্র সাজিয়ে, জমির কাগজপত্র সাজিয়ে দখল করছে। এখন আমার ছাত্র দলের সে সকল নেতৃবৃন্দ যখন বলে তার পারিবারিক জায়গা কিংবা 15.5 বছর যাবৎ সেই জায়গায় যেতে পারে না বিভিন্ন কারণে, তাকে মামলা মোকদ্দমা দিয়ে, মিথ্যা মামলা সবগুলো, এখন যখন যাচ্ছে অনেক ক্ষেত্রে সেটাকে দখলবাজ হিসাবে তাকে আখ্যায়িত করা হচ্ছে। তা আমরা এই বিষয়তে একটা সুরাহা টেনেছি। সেক্ষেত্রে আমাদের দল থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ধরনের জায়গাও যদি থেকে থাকে সেটাও তুমি যেতে পারবা না, তোমাকে প্রশাসনিক প্রক্রিয়ায় যেতে হবে এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে যেতে হবে। তুমি যদি যাও, হ্যাঁ আমরা তোমাকে দখলবাজ হিসাবে আখ্যায়িত করব। তো এতটা কঠোর, এটা তো বললেন ছাত্র দলের কথা, আমি শেষ করে দিচ্ছি। এবং আপনি আজকে আপনাদের উদ্দেশ্য বলছি, আমাদের ছাত্র দলের একটা পেজ রয়েছে, হ্যাঁ ফেসবুকে আপনি দেখবেন, এবং আমাদের দপ্তর থেকে প্রতিদিনের যে বহিষ্কার সেগুলো আপলোড দেওয়া হয়। সেখানে শীর্ষ নেতৃত্ব, আমি আবারও বলছি, আমার জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই জেলা ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক পর্যন্ত সহ আজকের দিন পর্যন্ত প্রায় 300 জন শীর্ষ পদধারী নেতাকে ছাত্রদল শুধু বহিষ্কার করেছে। এবং একইভাবে আমি আহ্বান জানাচ্ছি, আপনার বিএনপির যে পেজ রয়েছে সেখানে যাবেন, সেখানে আমাদের দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী ভাইয়ের সিগনেচারে আপনি দেখবেন 1000-এর অধিক প্রায় ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। তো তারপরও যদি অতীতের আওয়ামী লীগ এবং বিএনপিকে কিছুটা এক করা হয়, এতে আমাদের কাজে ব্যাঘাত ঘটে। আমরা এগুলোতে অনুপ্রাণিত হই না যে আমরা যদি আমাদের নেতাকর্মীদের এতটা নিবৃত করার পরও, বিশেষ করে আমার ছাত্রদল, আমার নিজের রক্তক্ষরণ হয়। আমি এমন সত্যিকার অর্থে, আমি এটা কোনো বানিয়ে বলছি না, এমন নেতাকর্মীদের বহিষ্কার করতে হচ্ছে, আমার নিজের বিবেক অনেক সময় সায় দেয় না, কারণ ওর অন্যায়টা খুব বেশি না, কিন্তু মিডিয়াতে একটু চলে আসছে, এখন পার্টি সব নেগেটিভ, যে কোনো কথা নেই। এখন মিডিয়াকে যে আমি বলবো যে ভাই যা হয়েছে তাতে আপনি হয়তো একটু বেশি লিখেছেন, কিন্তু সেটা বলার কোনো সুযোগ নেই, তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হয়। সেরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। এই নির্দেশনা কোন জায়গা থেকে আসছে আপনাদের? এটা আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান সরাসরি এই নির্দেশনা দিয়েছেন। তো সেই কারণে আমরা এতটা কঠোর। এবং আমি আপনাকে আবারও বলছি, এটা তো আমাদের দেয়া আছে, আমাদের পেজে দেয়া আছে, সব আপলোড আমরা দিই। শুধু তাই না, এগুলো কিন্তু মিডিয়াতেও কিন্তু আসতেছে যে আমরা প্রতিদিন যে বহিষ্কার করি সেগুলো মোটামুটি চলে আসে। তো আমি যেটা বলতে যাচ্ছি,
আমরা অর্থাৎ সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে, তা না হলে কিন্তু আমাদের কাছে ব্যাঘাত ঘটবে। আর তার চেয়ে বড় বিষয় এখন প্রশাসনিক একটু শিথিলতা রয়েছে, এটাও একটা প্রবলেম। আসবো আপনার কাছে। প্রশাসনিক শিথিলতার কথা বলছেন তিনি, আপনি বলবেন প্রশাসনিক শিথিলতা বিষয়ে। 5ই আগস্টের যে পরিস্থিতি, আসলে এটার জন্য তো মানে তেমন কারোই প্রস্তুতি ছিল না, কেউ রেডি ছিলেন না। ইভেন শেখ হাসিনাও তো মনে করেন না যে ওনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। সো একটা গভর্নমেন্ট, তাদের এত বড় সংগঠন, তাদের যে সিস্টেম, এই পুরাটাই যে ভেঙে পড়বে 2 ঘন্টার মধ্যে, এটা কেউ টের পান নেই। যদি আমরা চিন্তা করি যে তারপরে 72 ঘন্টা সময় লেগেছে একটা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নিতে, তো সেই যে একটা সময় গেল, এই সময় তো দেশে কোনো গভর্নমেন্ট ছিল না, যার কারণে অনেক ঘটনা ঘটেছে যে ঘটনার উপরে কারো নিয়ন্ত্রণ ছিল না। মানে সরকার বলতে যেহেতু কিছু ছিল না, কারো নিয়ন্ত্রণ ছিল না। এবং এর মধ্যে ছাত্র জনতা কি করেছে এবং মিসক্রিয়েন্টরা কী করেছে এটা আমরা জানি। মানে এই যে থানা পুরানো, পুলিশের অস্ত্র লুটপাট, আগুন দেওয়া বিভিন্ন ফ্যাক্টরিতে, অথবা গাড়ি বাড়ি দখল করা বা গাড়ি নিয়ে চলে যাওয়া, এই ঘটনার সাথে ছাত্র জনতা কিন্তু যুক্ত ছিল না, এবং কি কোনো রাজনৈতিক দলও যুক্ত ছিল বলে আমি মনে করি না। আমার কাছে প্রমাণক নাই। যারা করেছে এরা সব মিসক্রিয়েন্ট, তারা কিন্তু ওই অস্ত্র লুটপাটের জন্যই তারা থানাতে গিয়েছে। তারা এদেশের নাগরিক কিন্তু দুষ্কৃতিকারী। এদেশের 100% নাগরিক তো সিরাতুল মুস্তাকিম না, সেটা তো আমাদেরকে বুঝতে হবে। ওই জন্য আমি 90-95% দেখে থাকি সবসময়। তো এই যে এই কাজগুলো হয়েছে, এবং এদের কাছে অস্ত্র উদ্ধার, এবং আমাদের যে বৈধ অস্ত্র অনেক সময় অবৈধ কাজে ব্যবহার হয়েছে, তাদেরকে অস্ত্র জমা দিতে বলা হয়েছে, এগুলো পর্যন্ত এখন পর্যন্ত ততভাবে কার্যকরভাবে এটা করা যাচ্ছে না। সেই কারণে প্রশাসন একটা শিথিলতা, প্রশাসন রেডি ছিল না। পুলিশ তো একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে বিশাল। 1861 সালে পুলিশ বাহিনী গঠন হয়েছে, তারপরে এই প্রথম বাংলাদেশে 90% থানায় অ্যাটাক হয়েছে, তাই না? এবং এই পুলিশের উপরে মুক্তিযুদ্ধের পরে এরকম অ্যাটাক হয়নি, 90-এর পরে এরকম অ্যাটাক হয়নি, অন্য কোনো সময় কোনো গণ আন্দোলনের পরে। থানা অ্যাটাকটা কি শুধুই দুষ্কৃতিকারীরা করেছে? না, সাধারণ জনগণের ক্ষোভ ছিল, এই ব্যাপারে নিঃসন্দেহ থাকতে পারেন আপনি। বাট সাধারণ জনগণের সাথে একটু আগে আমরা আলোচনা করছিলাম না, এই যে চাঁদাবাজ, দখলদার, এইসবের মধ্যে তো দুষ্কৃতিকারীরা থাকে, তারা একটা আবরণ নেয়, মুখোশ পরে, তারা কোনো নেতার প্রশ্রয়ে চলে যায়। এই সাধারণ জনগণ যখন বিক্ষুব্ধ, থানা ঘেরাও করছে, তখন তাদের মধ্যে দুষ্কৃতিকারীরা ছিল একদম। আমি ডেফিনেটলি এটা আপনাকে বলতে পারি। তারা ওখানে ওই যে আগুনে পড়লে যে আলু পোড়া খাইতে হবে, তারা চেয়েছে যে তাদের অস্ত্রগুলো দরকার, তারা চেয়েছে যে ডকুমেন্টগুলো আপনি জ্বালিয়ে দেন, তাহলে তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করা যাবে না। সো এরকম অনেক লোক থাকতে পারে যারা এটা করেছে। প্রশাসনিক শিথিলতা, আমরা সচিবালয়ে কিন্তু প্রথম দিন থেকে একটা প্রশাসনিক শিথিলতা দেখেছি। সচিবালয়ের গেটে পুলিশ পাহারা ছিল না, 2-1 সেনাবাহিনীর লোকজন ছিল। সচিবালয়ে যখন তখন যে কেউ ঢুকে পড়ছিল। আপনার মনে আছে যে ছাত্ররা ঢুকে পড়লো এবং তারা বসে থাকলো, এবং তারা এই পরীক্ষা বাতিল করিয়ে তারপর সচিবালয় থেকে বের হলো। তারও আগে সচিবালয়ে আমাদের যারা গণকর্মচারী আছেন, তারা অনেক বিক্ষোভ করেছেন। তাদের অনেক ক্ষোভ, দুঃখ, বেদনা থাকতে পারে, কিন্তু তারা এমনভাবে সচিবালয়ের মধ্যে বিক্ষোভ করলেন এবং এমনভাবে একটা চাপ সৃষ্টি করলেন, যার কারণে অনেকগুলো অর্ডারও ইস্যু করতে হয়েছে। এই যে এটা দেখার পরে জনগণের নানান অংশের এরকম মনেই হইতে পারে যে সচিবালয়ে যদি ওনারা আন্দোলন করে দাবি আদায় করে ফেলতে পারে, আন্দোলন করে পদোন্নতি নিয়ে নিতে পারে, এবং খুবই কুইকলি, মানে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টার মধ্যে, তাহলে আমরা কেন পারবো না? সেটা কিন্তু সংক্রমিত হয়েছে। এটা আমাদের গণকর্মচারীরা যারা সচিবালয়ে কাজ করছেন, খুবই সেন্সিটিভ জায়গা সচিবালয়, এবং সেন্টার অফ দ্য গভর্নমেন্ট, হার্ট অফ দ্য গভর্নমেন্ট। এখানে আপনি এইসব প্রতিদিন করতে পারেন না। যে এখন আপনি একটা জিনিস ইনফরমেশন দিলেন যে আজকে মিছিল হয়েছে, ডিসি হওয়ার জন্য মিছিল, এইটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। বাংলাদেশের ইতিহাসে 54 বছরের ইতিহাসে কেউ ডিসি হওয়ার জন্য মিছিল করে না। ডিসির একটা ফিট লিস্ট তৈরি হয়, এবং অন্তর্বর্তীকালীন সরকার একটা ফিট লিস্ট তৈরি করছে, এটার উপর আমাদেরকে আস্থা রাখতে হবে। এবং এখানে যদি কেউ ঢুকে পড়েন এরকম যে তাকে মনে হতে পারে তার অপরাধ ছিল, তিনি অপরাধী, তিনি স্বৈরাচারের দোসর, অনেক কিছু আপনি কমপ্লেন করতে পারেন, তাহলে আপনি কমপ্লেন করেন। কিন্তু আপনি সচিবালয়ে মিছিল করে আমি ডিসি হতে পারলাম না, এটা কেউ বলতে পারে? এটা তো আমি কখনো শুনি নেই, এবং এটা খুবই একটা উদ্বেগজনক বিষয়, এবং এটা করতে দেওয়া যাবে না। যারা এসব করে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা। সচিবালয়ে যারা আন্দোলন করেছে এর মধ্যে শুধুই আনসার বাহিনীর সদস্যরা তাদের দাবিতে সফল হননি, আর বাকিরা মোটামুটি হয়েছে। হ্যাঁ, সেই জন্য তো আনসারও তো আমি রেফারেন্সটা দিলাম তো, যে ছাত্ররা যখন গেট খোলা পেয়ে ঢুকে গেল, এবং ছাত্ররা যে অযৌক্তিক দাবি আদায় করে গেল, অযৌক্তিক, আমি এখনও বলছি এই দাবিটা খুবই অযৌক্তিক, এবং এটাতে কিন্তু আমাদের যারা এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা মেধাবী ছাত্র বা যারা অনেক ছাত্রই ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেন এখন যেভাবে আপনাকে ফলাফলটা দেওয়া হবে, সেই ফলাফলটা আপনার সবাই কি বাংলাদেশে পড়বে?
সবাই পড়বে না। তো বিদেশে যখন পড়তে যাবে তখন তাদের ফলাফলটা কিভাবে বিদেশে এটা গ্রহণ করা হবে, খুব কঠিন হয়ে যাবে। তো আনসার ওনাদের দাবিও কিছুটা মেনে নেওয়া হয়েছিল। আনসারে তো গেছে পরে, এবং আরও অনেকে যাওয়ার চেষ্টা করছেন, অনেকে যাচ্ছেন এখনও। গতকাল তো আপনার এলাকায় একটা বিশাল আন্দোলন হয়েছে এবং রাস্তাঘাট বন্ধ করে প্রায় 8-9 ঘন্টা আপনি কষ্ট দিচ্ছেন মানুষকে। তো এটা তো অ্যাকসেপ্টেবল না। আপনার প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে আপনাদের অনেক ক্ষোভ দুঃখ বেদনা থাকতে পারে। আমরাও বারবার বলছি একজন নাগরিক হিসেবে, ক্ষোভ দুঃখ বেদনা অনেক আছে। 15 বছরে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু আপনি একটা সিস্টেমের মধ্যে থাকেন। আপনি এটা আবেদন করেন, লিখিত আবেদন করেন, কমিটি হবে, বিবেচনা হবে, এবং আপনি নিশ্চয়ই এটার ফলাফল পাবেন। তো ওখানে না যে এরকম জোর জবরদস্তি করা, হ্যাঁ, একটা গণতন্ত্রের জায়গায় ছিল ভয়তন্ত্র, এখন হয়ে গেছে চাপতন্ত্র, চাপতন্ত্রে আসবো। রাকিব, আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুগপৎ আন্দোলন করেছেন, আন্দোলনের ফল দেশের মানুষ পেয়েছে, নতুন সরকার এসেছে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত তারা সারা দেশ ভ্রমণ করছেন, হয়তো তাদের শক্তি সামর্থ্য আরও বাড়ানোর চেষ্টা করছেন, বা নতুন কোনো রাজনৈতিক দল করলেও করতে পারেন, বা আপনাদের কাউন্টার পার্ট ছাত্রলীগ এখন মাঠের বাইরে, ছাত্র শিবির মাঠে আছে। আপনারা কি করছেন? জি, ধন্যবাদ। আমরা এই 1 মাসে, বিগত 5 আগস্টের পর ধরেন 1 মাসের অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকে ছাত্রদলেরও অনেক দাবি রয়েছে, অনেক বিষয় রয়েছে। আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, বিগত 15.5 বছরে গুম খুন করা হয়েছে। আমরা তাদের বিচার বলেন, ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতিক ইস্যু বলেন, কিংবা বিগত এই জুলাই আগস্টে আমাদের ছাত্রদলের যেসব নেতাকর্মী শহীদ হয়েছে, এবং এখানে ছাত্রদলের ভূমিকা নিয়ে বিভিন্ন বিষয় রয়েছে, আমাদের অনেক কথা রয়েছে। কিন্তু আমরা কিন্তু এগুলো নিয়ে কোথাও কোনো উচ্চ বাক্য করিনি, কিংবা কোনো দাবি দেওয়া বিষয় আসেনি। কিন্তু কারণ এই ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে একটি নতুন নির্দলীয় সরকার গঠিত হয়েছে, তারা এমনিতেই তাদেরকে চাপে রাখার জন্য নানাবিধ ষড়যন্ত্র রয়েছে। তো এখন এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ব্যানারে কিন্তু ছাত্রদল আমরা সারা এই পুরো আন্দোলনে অংশগ্রহণ করেছি। এবং এখানে আপনি লক্ষ্য করে দেখবেন যে যারা যখন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানার হলো এবং কমিটি হলো, সমন্বয় একটা 51 সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়েছিল শুরুতে, তো তারা হওয়ার পর থেকেই কিন্তু আমাদের সাথে তাদের যে শীর্ষ নেতৃত্ব, শীর্ষ সমন্বয়, তারা কিন্তু সবাই ছাত্রদলের, আমার সাথে এবং আমার সাধারণ সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি, সবার সাথে তারা সর্বাত্মকভাবে সবসময় যোগাযোগটা রেখেছে আর কি, শুরু থেকেই। এবং তারা আমাদের কাছ থেকে যখন যে ধরনের সহযোগিতা চেয়েছে, কারণ তৎকালীন সময় তো সেই ধরনের হিংস্র পুলিশ বাহিনী ছিল, ছাত্রলীগ ছিল, এবং ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের সেই ধরনের দখলদারিত্বই ছিল। তো ডে বাই ডে সেগুলোর আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। তো আমাদের কাছ থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ধরনের সহযোগিতা চেয়েছে, আমরা সবসময় সেই আপনার জুলাই এবং আগস্টে শেষ দিন পর্যন্ত আমরা সেই সহযোগিতা করেছি। সম্মানিত দর্শক, থাকুন আমাদের সাথে, আমরা আছি চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্মে। এখন আপনারা কি করছেন? আপনাদের সাংগঠনিক কর্মসূচি কি? এখন আমাদের সাংগঠনিক কর্মসূচি হলো, আমরা এই 1টি মাস যেহেতু ছাত্রলীগ এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ যে ধরনের 15.5 বছরের ছাত্র রাজনীতির নামে যে ধরনের নৃশংসতা, হত্যাযজ্ঞ, এবং আপনি যদি মনে করেন যে নারীদের ধর্ষণ সহ এমন কোনো অপকর্ম নেই যে ছাত্রলীগ করেনি। তো আলটিমেটলি এই ছাত্রলীগের এই, আপনারাও নিশ্চয়ই সেগুলো করতে চাইবেন না। না, আমি সে যাচ্ছি 15.5 বছরে এই ছাত্রলীগ এই ধরনের অপকর্মের মাধ্যমে পুরো ছাত্র রাজনীতিকে কলুষিত করে ফেলেছে। এবং এই যে যারা এই তরুণ প্রজন্ম, এরা এই ছাত্রলীগের 15.5 বছর অত্যাচার, নির্যাতন দেখে ভাবে যে এটাই মনে হয় ছাত্র রাজনীতি, কিন্তু এটি ছাত্র রাজনীতি না, এটি ছাত্রলীগের, আওয়ামী লীগের ফেসিস্ট চরিত্রের একটা বহিঃপ্রকাশ। এখানে ছাত্র রাজনীতির কোনো বালাই ছিল না কোনো ক্যাম্পাসে। তো সেই কারণে জেনারেল স্টুডেন্টরা যেন আমাদের এই ছাত্রদলের প্রতি সামান্যতম যেন এই যেন কোনো অনুযোগ যেন না থাকে, আমরা খুবই ধীরস্থিরভাবে আমরা ক্যাম্পাসগুলোতে অবস্থান গ্রহণ করছি। এবং আমাদের যারা রানিং স্টুডেন্ট রয়েছে যারা, তারা হলগুলোতে খুব সহনশীলভাবে চলাফেরা, এবং আমরা ব্যক্তিগতভাবে ক্যাম্পাসগুলোতে একেবারে একদম নতুন ধারার রাজনীতির সূচনা করছি আমরা ইনশাআল্লাহ। এবং সেটি আমরা দৃশ্যমান করেছি। আমরা কোনো ক্যাম্পাস, কোনো শোডাউনে কোনো রাজনীতি থাকবে না, কোনো হল দখলের রাজনীতি করবে না ছাত্রদল, এবং কোনো রুম দখলের রাজনীতি বাংলাদেশ আর থাকবে না, এবং কোনো ক্যাম্পাস দখলে কোনো রাজনীতি থাকবে না। আমাদের কোনো টেন্ডেন্সি নেই
যে ছাত্রদল বিশাল শোডাউন দিয়ে ক্যাম্পাস দখল নিয়ে নেবে, এই ধরনের রাজনীতি থেকে এই রাজনীতি কবর রচনা করেছি আমরা। এই ধরনের কোনো রাজনীতি আর হবে না। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ওরা যারা নেতৃত্ব রয়েছে, ওরা সারা দেশ ঘুরে বেড়াচ্ছে, আমরা সাধুবাদ জানাই, এটাকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের একটি বিষয় রয়েছে ছাত্রদলের পক্ষ থেকে আর কি, যে এই বৈষম্য বিরোধী ব্যানারের পেছনে থেকে নেপথ্যে কোনো নিষিদ্ধ সংগঠন যেন কোনো ভূমিকা রাখতে যেন না পারে, এবং হলগুলোতে এই ছাত্র রাজনীতি বিকেন্দ্রীকরণ, ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বিকেন্দ্রীকরণ কিংবা ছাত্র রাজনীতি থাকবে না বলে কিছু সংখ্যক শিক্ষার্থী যেভাবে মানে এই 15-20 জন মিলে একটা স্মারকলিপি দিয়ে দিচ্ছে যে ধরনের কালচার, এটি কিন্তু খুবই মানে বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুবই একটি হুমকি স্বরূপ। কারণ এই ক্যাম্পাসগুলোতে আমি স্পষ্টভাবে বলতে চাই, প্রগতিশীল ছাত্র রাজনীতির অবশ্যই প্রয়োজন রয়েছে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এবং যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী, তাদেরকে অবশ্যই ছাত্র রাজনীতি করার সুযোগ দিতে হবে। হ্যাঁ, আমি স্পষ্টভাবে বলছি, হলগুলোতে অবশ্যই ছাত্র রাজনীতি যে ছিল, এটা কখনোই হলগুলোতে সেই ধরনের ছাত্র রাজনীতি কোনো প্রয়োজনীয়তাই নেই হলগুলোতে। এটি আমরা ছাত্রদল রুটম্যাপ ঘোষণা করবো ছাত্র রাজনীতি। এবং নিষিদ্ধ সংগঠন বলতে কি মিন করছেন আপনি? জি, আমি আরেকটি বিষয়ে যাচ্ছি, ওইদিকে যাচ্ছি। এবং ক্যাম্পাসগুলোতে আমি আবারও বলছি, ক্যাম্পাসগুলোতে যে সেই শোডাউনের রাজনীতি, প্রোটোকলের রাজনীতি, সেই ছাত্র রাজনীতি আর এই বাংলাদেশে থাকবে না। আমরা সেই ধরনের রাজনীতি চর্চা করেছি। এবং আমি আজকে এখানে আপনার উপস্থিতির মাধ্যমে একটি আহ্বান জানাই, আমরা যদি সাধারণ শিক্ষার্থীদের এবং নতুন ধারার ছাত্র রাজনীতি কালচার শুরু করতে চাই, আমাদেরকে যেন সাধুবাদ জানানো হয়। কারণ এই ছাত্রদল ইতিমধ্যে প্রায় 300 জন শীর্ষ নেতৃত্বকে বহিষ্কার করেছে। সেগুলো আপনাদের জানতে হবে, সেগুলো আমাদেরকে অবশ্যই, আমরা যদি ভালো কাজ করে থাকি আমাদেরকে সাধুবাদ জানাবেন। আর আমরা যদি নেগেটিভ কোনো কাজ করে থাকি, এই বিগত 1 মাসে আপনি দেখান কোনো ক্যাম্পাসে একটি নেগেটিভ নিউজ দেখাতে পারবেন না ছাত্রদলকে নিয়ে। কিন্তু আপনি যদি ভুল ধরতে চান, আমি ভাইয়ের সাথে পুরোপুরি একমত, যদি ভুল ধরতে চান, এই বাংলাদেশের 14 কোটি মনে করেন যে মানে যাদের ম্যাচিউর যারা, তো ভুল ধরলে আপনি ভুল ধরার কোনো অভাব নেই। আপনি যদি এখন ভুল ধরতে চান ছাত্রদলের, আপনি এই মুহূর্তে বসে 100 ভুল ধরে দিতে পারবেন, কিন্তু ভুলে যেতে চাই না ভালো। কিন্তু আমরা যে ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছি, এবং বিগত 5 আগস্টের পরও যেখানে ছাত্রলীগের কোনো অস্তিত্ব নেই, আমরা তো ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম। আমরা কেন সহনশীল হলাম? কারণ আমরা যদি 15.5 বছর এই ক্যাম্পাসগুলোতে পুরোপুরি বিতাড়িত থেকেও আমরা যদি দুর্দান্তভাবে রাজপথে টিকে থাকার ক্ষমতা রাখে ছাত্রদল, ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্রই আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। নিষিদ্ধ সংগঠনের কথা বলছিলেন। নিষিদ্ধ সংগঠন বলতে বাংলাদেশে তো অবশ্যই কিছু ছাত্র সংগঠন রয়েছে যারা নিষিদ্ধ। আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের 13টি ছাত্র সংগঠন রয়েছে যারা পরিবেশ পরিষদ অধিভুক্ত, এবং পরিবেশ পরিষদে কোনো মিটিং ডাকলে, পরিবেশ পরিষদে কোনো মিটিং ডাকা হলে এই 13টি ছাত্র সংগঠনকেই ইনভাইট করা হয় বিসি স্যারের নেতৃত্বে। সেখানে ছাত্রলীগও রয়েছে, এখন তার ছাত্রলীগে থাকার সুযোগ নেই। তো অপর যারা নেই, এবং সেখানে স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার স্পেশালি 1-2টা সংগঠন রয়েছে যারা কখনোই এই বিগত স্বাধীনতার পরে কখনোই আপনি এই পরিবেশ পরিষদের মিটিংয়েও তারা অংশগ্রহণ করতে পারেনি। তো তাদেরকে আমরা নিষিদ্ধ সংগঠন হিসেবে আখ্যায়িত করি। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি আইন অনুযায়ী বলছি, আমি তো নাম জানি না। হ্যাঁ, এটা আপনি সময়ে জেনে যাবেন। সময়ে আপনি যখন নেপথ্যে আরও অনেক কিছু বের হবে, তখন সব কিছু জেনে যাবে। তো আমরা শুধু এইটুকু আহ্বান জানাই যে এই ছাত্র রাজনীতি বন্ধ করার যে পায়তারা কিংবা যেটা বলা হয়, সেটি মনে হয় না খুব দক্ষতার সহিত করা হচ্ছে। কারণ আমি শেষ করে দিচ্ছি আপনাকে একটি কথা বলে, আপনি লক্ষ্য করে দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র রাজনীতির বিরুদ্ধে, আমি তো প্রথমে শুরুতেই বলা, আবারও বলছি, বিগত 15.5 বছরে ছাত্রলীগের এই অত্যাচার নির্যাতন দেখে তাদের একটি আসছে, এটি মনে ছাত্র রাজনীতি, এবং পাওয়ার পার্টিতে যারা থাকবে মনে এই ধরনের ছাত্র রাজনীতি প্রয়োগ করবে। কিন্তু এটি নতুন বাংলাদেশ, যেখানে পাওয়ার পার্টিতে গেলে আপনারা এরকম হবেন না তো? না, আমি তো সেটা ওয়াদা করছি। ছাত্রদল সেই জন্য রুটম্যাপ ঘোষণা করবে, আমাদের যে পলিসি সেটা আমরা ঘোষণা করব স্টুডেন্ট, আমরা জাতির সামনে খুব শীঘ্রই আমরা সেটা ঘোষণা করব। আমি শেষ করে দিচ্ছি, আপনি লক্ষ্য করে দেখবেন যে বিগত
বিগত সময়ে ছাত্রলীগ এই ছাত্রদলের উপর যে ধরনের অত্যাচার নির্যাতন করেছে এবং পুলিশ দেখলেই মামলা এবং হামলা, এটা আপনারা অবগত রয়েছেন। আমরা এই বিগত 5 আগস্টের পরে 5-6 তারিখ কিন্তু ছাত্র জনতা মাঠে ছিল, সবাই মাঠে ছিল, কিন্তু 7 তারিখের পর থেকে আপনি লক্ষ্য করে দেখুন সারা বাংলাদেশে একজন ছাত্রলীগের কোনো নেতাকে কেউ পিটিয়ে হত্যা করেছে? তারা তো বলেছে লক্ষ লক্ষ ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হবে। আমরা তো চ্যালেঞ্জ করে বলি, আমরা এই আওয়ামী লীগের বাসাবাড়ি পাহারা দিয়েছি, আমরা এই মন্দির এই ছাত্রদল পাহারা দিয়েছে রাত জেগে জেগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যতগুলো মন্দির রয়েছে আমরা ছাত্রদল রাত জেগে জেগে আমাদের ইমেজ বাঁচানোর স্বার্থে, কারণ এখানে হলে বলবে যে ক্যাম্পাসের পাশে ছাত্রদল রয়েছে, তারা ছাত্রদলই এটা মানে জ্বালাই দিচ্ছে। তাহলে ক্যাম্পাসে ছাত্রদল ছাড়া আর কেউ নাই এখন? না না না, আমরা তো ক্যাম্পাসে, আমি তো আবারও বলছি, ক্যাম্পাসে যতগুলো ছাত্র সংগঠন রয়েছে সবাই যার যার জায়গা থেকে রাজনীতি করবে। স্টুডেন্টরা বেছে নেবে যে কারা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পক্ষে ভূমিকা রাখবে এবং কারা কখনো এই ধরনের ফেসিবাদ কায়েম হলে, কখনো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি হলে কোন ছাত্র সংগঠন বুক চিতিয়ে লড়াই করবে। এটা সাধারণ শিক্ষার্থীরা দৃঢ়স্থিরভাবে ভেবে নেবে। কিন্তু আমি আবারও বলছি, তাদের মনস্তাত্ত্বিক জগতে এখনও 15.5 বছরের ছাত্র রাজনীতি সেই কলুষিতময় ছাত্র রাজনীতি বেশি ওঠে তাদের মানসপটে। সেজন্য এটি পরিবর্তন হতে একটু সময় লাগবে, কিন্তু আমি আশাবাদ ব্যক্ত করছি সাধারণ শিক্ষার্থীরা যখন দেখবে ছাত্রদল একটি নতুন ধারার ছাত্র রাজনীতি চালু করছে সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, অবশ্যই তারা আমাদের পক্ষে অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে থামিয়ে দিয়েছিল, দুঃখিত। না ঠিক আছে, ছাত্রদল যে রাজনীতির কথা বলছে তারা যদি সেটা করতে চায় তাদেরকে তো ধন্যবাদ, যে আমরা দেখতে চাই। মানে অতীতে শুধুমাত্র 15 বছর না, তো অতীতে যদি আমরা একটু বেশি দিন যাই তখন কিন্তু আমাদের ছাত্র রাজনীতির খুব একটা জীবদ্দশায় আপনার অতীত আর তার অতীতের মধ্যে অনেক সুন্দর ইতিহাস নাই। হ্যাঁ, এই যে এই গণরুম অমুক তমুক হ্যান ত্যান এগুলো ছিল। এখন যদি আমরা শুদ্ধ রাজনীতির চর্চা করতে চাই এটাকে অবশ্যই স্বাগত জানাই। নিষিদ্ধ রাজনীতি, ওইটার উত্তরটা আপনি একটু দেওয়ার চেষ্টা করছেন যে আপনাদের পরিবেশের মাধ্যমে যে যাদেরকে অ্যালাউ করা হয়েছে, বাট আমাদের দেশে কোনো নিষিদ্ধ রাজনীতি নাই, থাকবে না। মানে আমি এটা মনে করি না যে কাউকে নিষিদ্ধ করার দরকার আছে। আপনার লাস্ট কথাটাতে আপনারা থাকেন যে ছাত্ররা যাকে পছন্দ করবে, এক লাইন বলে নিয়ে যে ছাত্র রাজনীতি থাকতেই হবে, নাহলে নেতৃত্ব কীভাবে আসবে? ডাকসু নির্বাচন থাকতে হবে, জাকসু নির্বাচন থাকতে হবে, প্রত্যেকটা ছাত্র সংগঠনের নির্বাচন থাকতে হবে এবং নির্বাচনটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে, কেউ কারোর উপর চাপ সৃষ্টি করবে না। সেটার মধ্য দিয়ে প্রমাণিত হবে যে কাদের ছাত্ররা পছন্দ করে। সুতরাং ওই যে আমি যে পরিবেশের যে 13টি সংগঠন, ওটার মধ্যে আমি যাচ্ছি না। যে রাজনীতি করতে চায় রাজনীতি করুক, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যেন কেউ রাজনীতি না করে, সেটা আরেকটা স্ট্যান্ডার্ড। কারণ আমরা একটা স্বাধীন দেশের নাগরিক, সুতরাং স্বাধীন দেশের ছাত্র সমাজ এটা করবে। ওখানে আপনার আরেকটা জিনিস যোগ করতে পারেন যে ছাত্র সংগঠনগুলা কোনো রাজনৈতিক সংগঠনের লেজুর হবে না, এটা যোগ করা খুবই ইম্পর্টেন্ট। কারণ রাজনৈতিক দলগুলোর যে রেজিস্ট্রেশন সিস্টেম আছে সেখানে কিন্তু এটা পরিষ্কারভাবে বলা আছে যে এরকম ছাত্র সংগঠন থাকবেই না। সুতরাং আপনারা যদি ছাত্র রাজনীতি করতে চান, ভালোভাবে করতে চান, আপনারা অবশ্যই ক্যাম্পাসে থাকবেন, রাজনীতি করবেন। আপনাদের যেমন আপনি মন্দির পাহারা দিয়েছেন, আপনি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান পাহারা দিতে পারেন নাই। আমি ইচ্ছা করে বলতেছি, এটা তুলে ধরলাম এই জন্য যে যেহেতু আপনার সাথে আমার আবার কবে দেখা হবে তো আমি তো জানাতে পারবো না। এই যে শিক্ষা প্রতিষ্ঠানের কিছু সংখ্যক ছাত্র ছাত্রী, তাদের প্রিন্সিপাল, তাদের প্রধান শিক্ষক, তাদেরকে যেভাবে হেনস্থা করে বের করে দিছিল, সেখানে কিন্তু আপনাদের একটা ভূমিকা থাকা দরকার ছিল। অন্তত প্রতিবাদ করা এবং এইসব বন্ধ করার ব্যাপারে একটা কঠোর নির্দেশনা যাওয়ার দরকার ছিল। কারণ আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠানে আপনার অবস্থান রাখতে চান, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু কোনো নৈরাজ্য করতে দেওয়া যাবে না। তো সেখানে আমি মনে করব যে ছাত্রদল যদি রাজনীতি করতেই চায় শিক্ষা প্রতিষ্ঠানে, তাদেরকে এগুলোকে দেখতে হবে। শুধুমাত্র তো প্রিন্সিপাল দখল না, এখন জিবি গভর্নিং বডি আছে না বিভিন্ন, সবগুলো দখল হয়ে যাচ্ছে। আমরা তো একটু আগে রদ বদল দখল নিয়ে কথা বলছিলাম, আমরা চাঁদাবাজের পরিবর্তন নিয়ে যাচ্ছি। চাঁদাবাজ কী পাবেন আপনি? জিবির প্রেসিডেন্ট হওয়ার জন্য বড় বড় মানুষেরা তদবির করে কোনোভাবে জিবির চেয়ারম্যান হওয়া যায় কিনা এটা চেষ্টা করছে, মানে ওইখানে জানি কি মধু আছে। তো এইসব জায়গায় কিন্তু ছাত্র সংগঠনকে, রাজনৈতিক সংগঠনকে, আপনাদের নেতা আপনাদেরকে যেভাবে নির্দেশনা দিচ্ছেন, যার কারণে আপনার 1000-এর বেশি বিএনপি নেতাকর্মী বহিষ্কার হয়েছেন, 300 আপনার ছাত্র দলের নেতাকর্মী বহিষ্কৃত হয়েছে। সুতরাং এটা একটা ভালো দিক,
কিন্তু এই বহিষ্কার কি খালি লোক দেখানো কিনা এরকম একটা প্রশ্ন আসতে পারে। মামলাও করেছে, ঠিক আছে, আমি জানি মামলা করেছে, হ্যাঁ মামলাও আছে, সব মামলা না, সবার না, দুই একটা ক্ষেত্রে মামলা করেছে, হ্যাঁ যারা গুরুতর অভিযোগ তাদের বিরুদ্ধে মামলা করেছে। বাট এটা যেন লোক দেখানো না হয়, এবং এই লোকগুলো যেন, এই যে আপনার বলছিলেন একটু আগে যে আপনার বিবেক কিন্তু একটু দংশিত হয়েছে, কেন ওই ছেলেটি যাকে বহিষ্কার করছেন সে কিন্তু দীর্ঘদিন রাজনৈতিক আন্দোলন ছিল, অনেক অত্যাচারিত হয়েছে, তারপর আপনি তাকে বহিষ্কার করতে গিয়েছেন। সুতরাং যেন এটা লোক দেখানো না হয়, এরা যেন ফেরত না আসে, এবং ফেরত আসলে যেন শুদ্ধ হয়ে আসে। হ্যাঁ, এটা তো কোনো না, ফাঁসির আসামি না তারা। সুতরাং তারা একটা অন্যায় করছে, অন্যায় থেকে তাদেরকে ফেরত আনেন, ফেরত দিয়ে তাদেরকে শুদ্ধ করেন, শুদ্ধ করে আপনি রাজনীতিতে করেন। বাংলাদেশের ছাত্র রাজনীতি যদি শুদ্ধ হয় তাহলে কিন্তু বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে, এবং আপনাদের মধ্য থেকেই কিন্তু নেতৃত্ব বেরিয়ে আসবে। তো আপনাদেরকে এখন তাহলে ওই জায়গাটাও কাজ করতে হবে, যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম চাপ প্রয়োগ করে প্রিন্সিপাল না হয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি যেন দখল না হয়। প্রত্যেকটা জিনিস একটা সিস্টেমে, অন্তর্বর্তীকালীন সরকারকে আপনাদের পূর্ণ সহযোগিতা দিয়ে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। আমরা তো সব কিছু ভেঙে দিইনি, আমাদের সংবিধান বাতিল করে দিইনি, আমাদের সব আইন বাতিল করে দিইনি। দেশে তো হাজার হাজার আইন আছে, তাই না? হাজার হাজার, শত শত না, হাজার হাজার, মানে ক্লোজ যদি ধরেন তাহলে 1 লক্ষ 2 লক্ষ হবে প্রত্যেকটা আইনের ক্লোজ যদি আমরা ধরি। তো এই আইনগুলো তো রচিত হয়েছে নানান সময়। হ্যাঁ, এই আইনের মধ্যে কালাকানুন আছে, খারাপ আইন আছে, জঙ্গলি আইন আছে, সেগুলো পরিবর্তন করতে হবে। কিন্তু যেটা সিস্টেমকে প্রোটেক্ট করে, সিস্টেমকে গড়ে তোলে, সেই সব জায়গায় কিন্তু হেল্প লাগবে। এই হেল্পটা কিন্তু আপনাদের করতে হবে, এবং আপনারা নিশ্চয়ই এটা নিয়েও কাজ করবেন। আবুল আলম শহীদ খান, আপনাকে ধন্যবাদ। রাকিব, আমরা শেষ করব। জি হ্যাঁ, আমি জাস্ট শুধু একটু বলে দিই যে যেটা বলা হয়েছে যে শিক্ষকদের যে বিশেষ করে প্রিন্সিপাল যারা রয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদেরকে মানে এই বাধা দেওয়া হচ্ছে। না, এটা ছাত্রদল করেনি, আমি এটা পরিষ্কার না, আমি একটা বিষয় বলি, আমরা শুরুতে এটা উদ্যোগ নিয়েছিলাম 2-3টি জায়গায়, হ্যাঁ কিছু জায়গায় উদ্যোগ নিয়েছিলাম যে ঠিক আছে আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত কিংবা সে দুর্নীতিবাজ, কিন্তু সে তো একজন শিক্ষক এবং একজন প্রবীণ ব্যক্তিত্ব নাগরিক, সেই কারণে আমরা উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু এখানে একটা পক্ষ বিপক্ষ হয়ে যায়। এখানে জেনারেল স্টুডেন্ট বলতে আমি সমন্বয়কদের দোষ দিচ্ছে না কিন্তু জেনারেল স্টুডেন্ট একটা পক্ষ নিয়ে মানে সমন্বয়ক স্বরূপ তারা এগিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল কোনো ভূমিকা নিতে পারিনি। প্রথম 2 দিন আমি চেষ্টা করেছি যে না, তারা তো করা যাবে না এটা, কিন্তু পরবর্তীতে জেনারেল স্টুডেন্টরাই অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করেছে। তো যা হোক, এখন অলরেডি একটা ইয়েতে চলে আসছে, স্থিতিশীলতা চলে আসছে। তো আমি আশা করি আগামীতে হবে না, যদি হয় অবশ্যই ছাত্রদল অবশ্যই ভূমিকা নেবে, এটি আমাদেরই হয়েছে। তো আমি একটি বিষয় বলে শুধু শেষ করে দিই এখানে, যে আমাদের কিছু বিষয় একটু মানে যেন মিডিয়া, আপনারাও যারা ব্যক্তিত্ব রয়েছেন তারাও যেন একটু সচেতন, এবং আমি সাধারণ আপামর জনসাধারণকে বলছি একটু আমাদের যে পজিটিভ যেগুলো অ্যাক্টিভিটিস থাকে ছাত্রদলের, সেগুলো যেন সাধারণ শিক্ষার্থীরা যেন মানে ভালো পজিটিভ চোখে দেখে, এবং সেইভাবে যেন ছাত্র রাজনীতিটাকে প্রেজেন্ট করা হয়। ধন্যবাদ রাকিবুল ইসলাম। শুধুমাত্র ছাত্রলীগের সেই রাজে লাস্ট আমি আরেকটা বিষয় বলে দিচ্ছি, আরো বলবেন? হ্যাঁ, একটি মিনিট জাস্ট। এবং আপনি একটা বিষয় দেখবেন যে এই 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, জাতীয় সরকার, এগুলো কিন্তু 2 বছর আগের বিষয়। বিএনপি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এই জাতির সামনে পেশ করেছে, কিন্তু সেগুলো যদি আজকের দিনে এসে আমাদের মানে কেউ না কেউ যদি এগুলোকে সামনে নিয়ে আসে, তো এটি কিন্তু খুবই একটা দুঃখজনক যে বিএনপি এত ভালো ভালো উদ্যোগগুলো আমাদের হয়তো আসছে না। হ্যাঁ, তো আমি আশা করি এটা সোশ্যাল মিডিয়ার যুগ, সত্যকে সত্য বলে নিয়েই হলো সাধারণ শিক্ষার্থীদের মনোভাব। অসংখ্য ধন্যবাদ। আশা করি ছাত্রদলের পজিটিভনেস এই বিষয়গুলো অবশ্যই। আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।